বাংলাদেশের সরকার গড়ার পথে বিএনপি। ভোটের আগের সমস্ত সমীক্ষার সঙ্গে মিলে গেল ফলাফল। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ভরসা রাখল না বাংলাদেশের মানুষ। হাসিনা বিরোধী আন্দোলন যারা গড়ে তুলেছিল, ভোটের ফলাফল তাদেরকেই কি জবাব দিল? পাকিস্তানপন্থী জামাতদের ক্ষমতায় আনলো না বাংলাদেশ। বিরোধী হলেও অনেক পিছিয়ে জামাত জোট। মৌলবাদীদের করা জবাব দিল পদ্মপাড়ের মানুষ। বিএনপির জয় স্বস্তি ফিরলেও চিন্তায় রাখলো পশ্চিমবঙ্গের ওপারে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসনগুলি। এই সংসদ আসনগুলি জামাতের দখলে যাওয়ায় আইএসআই এর হাত ধরে নতুন করে জঙ্গি আতুরঘর তৈরি হবে না তো মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের ওপারে? নমস্কার, আমি মণিময়। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। বাংলাদেশের নির্বাচনে জয় নিশ্চিত বিএনপির। ইউনূস জামানার পর জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের স্বস্তি ফিরলেও চিন্তায় রাখলো পশ্চিমবঙ্গের ওপারে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসনগুলি। এই সংসদ আসনগুলি জামাতের দখলে যাওয়ায় আইএসআই এর হাত ধরে নতুন করে জঙ্গির আতরঘর তৈরি হবে না তো মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের ওপারে? এই আশঙ্কাই তৈরি হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির একেবারে জয় জয়কার। জোট সঙ্গীদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতার আসন পার করে গিয়েছে বিএনপি। পরাজিত এনসিপির সঙ্গে জোট বাঁধা জামায়াতে ইসলামী তবে অতীতের নির্বাচনের তুলনায় ভালো ফল করেছে জামাত। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহীর মতন এলাকায় জামাত একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। আর এই আসনগুলোতে জয়ের পরই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বিএসএফকে চিন্তা বাড়িয়েছে এই জামায়াত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আসনগুলি কট্টরপন্থী রাজনৈতিক দলের হাতে যাওয়ায় আবারও অশান্তির আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী এই এলাকাগুলি নিয়েই এখন নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আইবি বা দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি। সেই জায়গা থেকে আমরা যদি দেখি ওভারঅল ইলেকশনে, হ্যাঁ, সামনের থেকে গণতন্ত্র মনে হচ্ছে ফিরে আসছে, কিন্তু আবার আমি বলি এক কয়েনের এপিট ওপিট হচ্ছে বিএনপি এবং এই জামাত। 2006 অবধি যে বিএনপি বাংলাদেশ শাসন করছিল, তাদের সঙ্গী, তার জোট সঙ্গী ছিল কিন্তু এই জামাত। আজকে জামাতের এবং বিএনপি হেড অন কোলিশন, তারা লড়াই করছে। কিন্তু পশ্চিমবাংলার আশেপাশে যারা জিতেছে, এই জেলা, বাংলাদেশের জেলাগুলো প্রত্যেকটা কিন্তু জামাত জিতেছে, এবং তার জন্য কিন্তু ভারতের একটা অস্বস্তি থাকবে। কারণ জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠবে, মৌলবাদী শক্তি যেগুলো আছে। পশ্চিমবাংলার জন্য কিন্তু এটা খুব সুখকর নয়, কারণ সামনে ইলেকশন। এবং আমরা বিগত দিনে দেখেছি মুর্শিদাবাদ, মালদায় কীভাবে অ্যাক্টিভিটি, জঙ্গিদের অ্যাক্টিভিটি চলে। আনসারুল্লাহ বাংলা টিম, তাদের স্লিপার এজেন্টস, ইন্ডিয়ান মুজাহিদ কীরমভাবে ধরা পড়েছে এই সব জায়গায়। জামাতের যে ভারতীয় সংস্করণ আছে, তাদের যে স্লিপার এজেন্ট, তারা কিন্তু এই সব জায়গায় খুবই অ্যাক্টিভ। মালদা হোক, মুর্শিদাবাদ হোক, অথবা উত্তর 24 পরগনা হোক, আমরা খাগড়াগড় ভুলে যাইনি, বিভিন্ন জায়গায় যারা, যেখানে ইসলামিস্ট একটা ক্যালিফেট স্থাপন করতে চায়, সেই সব জায়গায় কিন্তু এদের সচরাচর মুভমেন্ট খুব স্ট্রং। তাই যতটা স্বস্তির কারণ বিএনপি জিতেছে বলে, জামাত কিন্তু একইভাবে একটা বড় অগ্রসর ভূমিকায় আমরা দেখছি। প্রায় 70-72খানা সিট এবার ইলেকশন জিতেছে, যেবার কোনো সময় জামাত 2%-এর বেশি বাংলাদেশে ভোট পায়নি। তাদের এই শাখা প্রশাখা কিন্তু বেড়েছে এই ইউনিসের সাপোর্টে, পাকিস্তানের সাপোর্টে, পাকিস্তান আইএসআই সাপোর্টে। তাই ভারত এবং দিল্লিকে দুজনকে সজাগ থাকতে হবে, বিশেষ করে এইসব জেলাগুলো, রাজশাহী, যেগুলো একদম পশ্চিমবাংলার সাথে সাথে আছে, সাতক্ষীরা, এগুলো, নওগাঁও, এইগুলো কিন্তু আরও বেশি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমরা জানি বিগত দিনে বাংলাদেশের তরফ থেকে যেসব হুমকি ভারতের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, লাল চোখ দেখানো হয়েছে, তবু সেগুলো আমরা রেটরিক বলে মনে করে, দিল্লিও তাই মনে করে এটা রেটরিক। আমরা চাই বাংলাদেশ এবং ভারত একটা সুসম্পর্ক, আবার যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেটাই যেন চলুক। ইউনূস জামানায় এই সীমান্তবর্তী গ্রামগুলি জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কার্যক্ষেত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। বিএনপি ক্ষমতায় আসায় একচ্ছত্র কাজ করার ক্ষেত্রে কিছুটা ধাক্কা খেলেও এলাকাগুলি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জামাতের হাতে থাকায় এখানে নিজেদের কাজ, সেটা গোপন এবং কৌশলে যে আইএসআই বা তাদের মদতপুষ্টরা চালিয়ে যাবে না, তা নিয়ে এক প্রকার নিশ্চিত গোয়েন্দারা।
এতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না থাকায় কেন্দ্রীয় সরকার সীমান্তের ওপারের গ্রামগুলিতে ভারত বিরোধী কার্যকলাপকে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে এবার নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য সীমান্তবর্তী গ্রামে জামাতের মতন ভারত বিরোধী মৌলবাদী সংগঠনগুলি নানান কৌশল নিতে পারে বলে একটা উদ্বেগের চিত্র উঠে আসছে। বাংলাদেশে যে বিএনপি যেরকম ভাবে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ফিরে এসেছে, এটা নিঃসন্দেহে একটা শুভ সংকেত। বিএনপিও যে প্রচন্ড ভারত বন্ধু তা নয়, কিন্তু বিএনপি খুব বেশি ভারত বিদ্বেষীও নয়, এটাও ঘটনা। গত 1.5-2 বছরে বা তার একটু আগে থেকে 2-2.5-3 বছর ধরে হাসিনা এদের সময়কালেই যেরকম ভাবে মৌলবাদী শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছিল, যেটা তুঙ্গ অবস্থায় পৌঁছায় এই ইউনূসের আমলে, সরাসরি প্রত্যক্ষ মদতে পাকিস্তান, আইএসআই এবং লস্কর তৈবা আর আল কায়দা বলুন, আইসিস বলুন, তাদের সরাসরি ইন্টারভেনশনে সেটা ভারতের জন্য সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠছিল। এটা নিঃসন্দেহে দেখা গেছে যে সেটা বাংলাদেশের সাধারণ মানুষরা সেটা চায় না। তার জন্যই আজকে বিএনপির এইরকম ওভারওয়েলমিং ভিক্টরি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা সবসময় বলি, মৌলবাদের যে চাষ হয় সে চাষকে নির্মূল করতে অন্তত 10 বছর লাগে তার ইম্প্যাক্টটাকে শেষ করতে। কারণ একটা জেনারেশনের মস্তিষ্ক বিকৃতি বা মস্তিষ্ক প্রক্ষালন করে দেওয়া হয়, তার ইম্প্যাক্ট শেষ হতে 10 বছর লাগে। তো এই গত 2.5-3-4 বছর ধরে যেগুলো হয়েছে তার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে, যেখানে জামাত জয়ী হয়েছে। ভারতের জন্য চিন্তা একটু নিশ্চিতভাবে কমেছে, দুশ্চিন্তা কমেছে, কিন্তু চিন্তাটা থাকবেই। এবং আমি নিশ্চিত ভারত সরকার রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে এর উপরে তীক্ষ্ণ নজর রাখবে, যাতে ভবিষ্যতে কোন রকম পরিস্থিতি তৈরি হলে সেখানে মোকাবিলা করা যায়। ভালো খবর যেটা, যে সম্ভবত ভারতের ওই লড়াইয়ে বাংলাদেশকে পাশে পাবে এবং বাংলাদেশের তারেক রহমান আবার সেই পুরনো বাংলাদেশকে ফিরিয়ে আনবার লড়াইয়ে ভারতকেও পাশে পাবে। এটা একটা নিঃসন্দেহে শুভ লক্ষণ। কিন্তু চিন্তা থাকবে, কারণ মৌলবাদ 74টা আসন তো জিতেছে বা জিতবে বা ওই জায়গাতে পৌঁছাচ্ছে, সেটা একটা নিঃসন্দেহে চিন্তার জায়গা। দেশের সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স ইতিমধ্যেই ভারতের সীমান্তবর্তী গ্রামগুলি যাতে উপরের আগ্রাসী মৌলবাদী সংগঠন দ্বারা প্রভাবিত না হয় তার জন্য চোখ কান খোলা রেখেছে। কিন্তু সীমান্তের ওপারে সংসদ আসনগুলি জামাতের প্রার্থীদের হাতে যাওয়ায় সতর্কতা এবং তৎপরতা আরও বাড়ানো হবে বলেই দেশের গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে খবর। বাংলাদেশের নির্বাচনের ফলাফল বলছে সীমান্তবর্তী সংসদগুলির মধ্যে 78% গিয়েছে জামাতের দখলে। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, অসমের ধুপগুড়ির মতন এদেশের অংশের ঠিক ওপারে থাকা এলাকাগুলি জামাত বড় ব্যবধানে জিতেছে। যদিও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ সীমান্তবর্তী অংশের বাংলাদেশের ভূখণ্ডের দিকে থাকা সংসদগুলি বিএনপির দখলে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমান্তকে এক্ষেত্রে আলাদা করেই চিন্তার মধ্যে ফেলে দিল পদ্মার ওপারে থাকা গ্রামগুলি জামাতের হাতে চলে যাওয়ায়। অসম লাগোয়া অংশ জামাতের দখলে চলে গিয়েছে। আগামী 1-2 মাসেই এই রাজ্যে এবং অসমে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে সীমান্তবর্তী অংশের গ্রামগুলিতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই আশঙ্কা কিন্তু থাকবে, এমনটাই খবর বিএসএফ সূত্রেও। আগামী সময় সীমান্তবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছে বিএনপি, শুনুন। সবসময় আমরা সতর্ক দেশের বিষয়ে বা এই জায়গাগুলা বর্ডার গুলাতে অন্তত পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমাদের দুই জায়গা থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের এপার ওপার, যেমন আমাদের ফেলানি লাশ পড়েছিল যে ওই জায়গায়, তো এই জায়গায় বিভিন্ন ভাবে বর্বরতার শিকার হওয়া, তা আমরা চাবো এই ধরনের ফেলানির লাশ পড়া বা এনার্কি গুলা বা মব সৃষ্টি করা এরকম সিচুয়েশন যাতে না হয়। আর তারেক রহমান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে যার জানাজা হলো পৃথিবীর ইতিহাসে মানে সবচেয়ে বড় জানাজা ধারণ করা হয় যে এই বেগম খালেদা জিয়ার জানাজা, তারপরে জিয়াউর রহমানের জানাজা। তারই সুপুত্র তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী। তো তারেক রহমান কখনোই চাবেন না পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের হারমোনি নষ্ট হোক। আমরা কখনোই চাবো না যে কেউ মব সৃষ্টি করুক। আর এখানে যে জামাতের আপনি যে বললেন যে বর্ডারের জায়গাগুলোতে উইন, আমরা এই বিষয়গুলো এখন প্রাইম মিনিস্টার হচ্ছেন তারেক রহমান। যে ভোটার ধর আমাদেরকে ভোট দেয় নাই,
বিএনপি কে ভোট দেন বা তারেক রহমান, তারও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রত্যেকেই কিন্তু তারেক রহমানের এই নেতৃত্বে বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবে এবং সুন্দরভাবে পরিচালিত করবে তার জন্য কাজ করতে হবে। এখানে আলাদা কারো কে কোন জায়গায় উইন করলো, কোন সিটে উইন করলো, 300 আসনেরই প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান, আলাদা করে শুধু বর্ডারের জন্য প্রধানমন্ত্রী না। এদিকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তারেককে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেককে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট মোদীর একসঙ্গে কাজের বার্তা। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। গণনায় এমন ইঙ্গিত স্পষ্ট হতেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে। শুক্রবার সকালেই সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরো মজবুত করতে তারেককে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী লেখেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। একই সঙ্গে মোদী লেখেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের ফলের দিকে তাকিয়ে রয়েছে ভারত। ফলাফলের জন্য আমাদের প্রতীক্ষা করা উচিত। জনমতের প্রতিফলন দেখার পরেই পর্যালোচনা, এমনটাই জানাচ্ছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Yes, on your question, we have the election going on in Bangladesh. We should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. পাশাপাশি শুভনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশের মানুষকে নয়া সরকার নির্বাচনের জন্য আগাম রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানকে ভাই বলে উল্লেখ করলেন। নয়া সরকারের নির্বাচনের জন্য ওপার বাংলার মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এক্স স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন তিনি। সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ভাই বলেও সম্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। তার সংযোজন আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। এটা আসলে আমাদের তো ভাই বোনের মতোই আমাদের সম্পর্ক ছিল। যারা এই হারমোনিটা নষ্ট করেছে তাদের বিষয় তো আলাদা। আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা নষ্ট করেছে, এটা তো আসলে আমরা সব সময় চেয়েছি আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থাকুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা চেয়েছি আপনারা যাতে আমাদের কখনো প্রভু না হন। আমরা চাই আপনারা সবসময় আমাদের বন্ধু হন। সে জায়গায় কিন্তু আমাদের সাথে কিন্তু কখনোই আপনাদের সাথে সম্পর্ক খারাপ ছিল না। হাসিনা যেভাবে ফ্রেমিং করতো যে আমাদের দলকে, কিন্তু কখনোই কিন্তু আমরা ফ্রেমিং এর জায়গায়, কিন্তু তারেক রহমান দেখবেন যে মমতা দিদি যে ভাই হিসেবে সম্বোধন করেছে, ভাইয়ের মর্যাদা অবশ্যই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রক্ষা করবেন, আপনি এটা নিশ্চিত থাকেন। আর নির্বাচিত সরকার হচ্ছে এখন বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন ভারতের নরেন্দ্র মোদী এবং মমতা দিদির সাথে সম্পর্ক কি হবে, এটা ডিপেন্ড করবে তারেক রহমান এবং বিএনপি সরকারের পলিসির উপর। এটা দ্বিপাক্ষিক সম্পর্ক হবে। এটা ইউনূস সাহেব যেখানে শেষ, তার আজকে গতকাল পর্যন্ত তার ডিউটি ছিল ইলেকশনটা সুন্দর মতো করা। তার নেক্সট দিন ডিউটি হচ্ছে গেজেট প্রকাশ করা, আর 3-4 দিন পরে ক্ষমতা হস্তান্তর করা। যেদিন থেকে 17 বা 18 তারিখে দায়িত্ব গ্রহণ করবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তারেক রহমানের সাথে বন্ধু নরেন্দ্র মোদীর সাথে কথা হবে, তখন আমাদের বোন হিসাবে মমতা দিদির সাথে কথা হবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় যত গড়াচ্ছে ততই আসন সংখ্যা বাড়ছে বিএনপির। প্রথম আলোর যে প্রতিবেদন, সেটা অনুযায়ী জয় বা এগিয়ে থাকার নিরিখে বিএনপির ঝুলিতে এখন 212টি আসন, জামায়াতে ইসলামীর ঝুলিতে 77টি আসন, আর অন্য দলগুলির ঝুলিতে আপাতত 7টি আসন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হয় বৃহস্পতিবার। শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যু, তার কারণে ভোট স্থগিত থাকে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে 151টি আসনে জিততে হবে। চূড়ান্ত ফল ঘোষণা না হলেও প্রাথমিক গণনায় স্পষ্ট ইঙ্গিত যে একক সংখ্যাগরিষ্ঠতাই পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেকের দল। আর এ প্রসঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসি নেতা কুণাল ঘোষ, শুনুন।
বাংলাদেশের নির্বাচনটা ঠিক তো নির্বাচন হয়নি, আংশিক নির্বাচন হয়েছে, কারণ সব দল সেখানে অংশগ্রহণ করতে পারেনি। আর বিএনপি জিতবে এটা আমার ধরেই নেওয়া হয়েছিল। বাংলাদেশে আরো অনেক পার্টি আছে, তারা সেভাবে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের ভোটে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয় প্রত্যেকবার, এবার সেটা হয়নি। ফলে ভোট কমসে কম হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, সুদৃঢ় হোক, এটা আমরা চাইব। যদি বলেন ভোটের কথা, তাহলে অভিযোগ যে বাংলাদেশের সব পার্টিকে সেখানে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কখনো শেখ হাসিনাকে, কখনো বিএনপিকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আজকে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ফলে ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, আপনার তার প্রমাণ পেলেন। আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, এই মুহূর্তে আমরা এখান থেকে কোনো মন্তব্য করছি না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নজর রাখছেন, ওটা বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। ফলে তার অভ্যন্তরীণ যে বিষয়, আমরা সবসময় চাই বাংলাদেশ শান্ত থাকুক, সুন্দর থাকুক, গণতান্ত্রিক প্রগতিশীল থাকুক। আমাদের অনেকেরই স্মৃতি, পূর্ব বাংলা একটা আলাদা আবেগ, এই সুন্দর স্মৃতি অটুট থাকুক। এর বাইরে একটি আলাদা রাষ্ট্রের ভোট হচ্ছে, আমরা এখান থেকে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। ভারত তথা বাংলা লাগো এলাকাগুলিতে জামাতের এই ফলাফল বাংলা তথা নয়াদিল্লির জন্য বেশ চিন্তার। সীমান্ত এলাকার জামাতের জয়ের অর্থ ভারত লাগোয়া এলাকাগুলিতে মৌলবাদ বাড়ছে, আর যা আগামী দিনে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হতে পারে। ইতিমধ্যে জেএমবি আনসার বাংলা টিমের সন্ত্রাসবাদীরা এপার বাংলায় তাণ্ডব চালিয়েছে। আগামী দিনে এই ইসলামিক জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত লাগোয়া এলাকাগুলিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে জামাত। তাছাড়া ওপারে মৌলবাদের বারবারন্তের উৎস, এপারেও পাল্টা মৌলবাদকে উস্কানি দিতে পারে। ভারতের যে সীমান্তের দিকে এসে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড করবে। সুতরাং কিছু লোক তো অন্ধের মতো বিশ্বাস করছে জামাতদের কথা, আর সেটা এখন আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের যে হবু সরকার যিনি হবেন, তার প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাকে কনফিডেন্সে এনে জঙ্গি দমনে দুদেশের যে কমন কমিটমেন্ট ছিল আগে, সেটাকে বাস্তবায়িত করা। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে বোঝাতে হবে এই জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেলে সেটা বাংলাদেশের বিপদ, ভারতের বিপদ, এটা দক্ষিণ এশিয়ার বিপদ। সুতরাং এটা যে কমন ইন্টারেস্টকে কনভিন্স করানো যায়, তাহলে আগামী দিনে হয়তো জামাতকে দমন করা যাবে না, কিন্তু জামাত অফিসিয়ালি যে স্টেটমেন্ট দিচ্ছেন বা গোপন যে ধরনের রাজনৈতিক কার্যকলাপ করছিল জামাত নেতৃবর্গ, সেটা হয়তো কিছুটা চাপে। এখন দেখার বিএনপির এই জয়ে বাংলাদেশে পরিবর্তন কতটা আসছে। সীমান্তের ওপারে সংসদ আসনগুলি জামাতের প্রার্থীদের হাতে যাওয়ায় সতর্কতা এবং তৎপরতা আরও কতটা ত্বরান্বিত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সিএন।